দেশজুড়ে বইছে নির্বাচনের হাওয়া। শহর থেকে গ্রাম সবখানেই রাজনীতির গতি। পরিস্থিতি বদলেছে, পাল্টেছে ভোটের সমীকরণ। নতুন হিসাব মিলাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। আজকের নির্বাচনের সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান মেঘ। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ১৯ বছর পর বাবার সমাধিতে তারেক রহমানের অশ্রুসিক্ত শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত। তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা বিএনপির। ঢাকা ১৪ আসনে বিএনপি জামাত দুই দলের প্রার্থী ঘুমের ভুক্তভোগী। তুলির সঙ্গে নড়বেন আরমান। প্রতীকের পাশাপাশি ভোটারদের নজর স্থানীয় ইস্যুতে। জেএসএস এর ভোটে আসা না আসার উপর নির্ভর করছে রাঙ্গামাটির হিসাব নিকাশ। ঘোষণা দিল এখনও তৎপরতা নেই সংগঠনটির। মাঠে সক্রিয় বিএনপি জামাত। এবং বাগেরহাট ২ আসনে বিএনপির জাকিরের সঙ্গে সমানে সমান জামাতের রাহাত। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, মাঠে অন্য দলের প্রার্থীরাও। আমরা প্রতিদিনই এই নির্বাচনের সময়ে ঢাকা সহ এবং দেশের বিভিন্ন আসন নিয়ে আলোচনা করি। তার আগে আমরা একটু আজকের যে শিরোনাম সেটি আমরা একটু দেখে নিতে চাই। তারেক রহমানের প্রত্যাবর্তন ও নির্বাচনের সমীকরণ, এটি আজ মূলত আমরা হেডলাইন দিয়েছি। এবং সেই সঙ্গে তারেক রহমানের প্রত্যাবর্তনে কেটে গেছে নির্বাচন নিয়ে ধোঁয়াশা। মূলত তিনি গতকালকে বাংলাদেশে আসার পরপরই কিন্তু এই যে আজকে কিন্তু দলের শীর্ষ নেতারা কিন্তু কথা বলেছেন এবং তারাই মূলত এই কথাটি বলেছেন যে তারেক রহমানের প্রত্যাবর্তনে কেটে গেছে নির্বাচন নিয়ে ধোঁয়াশা। এটি মূলত মির্জা আব্বাস এই কথাটি বলেছে। অন্যদিকে আমরা দেখছি দ্বিতীয় ১৯ বছর পর বাবার সমাধিতে তারেক রহমানের অশ্রুসিক্ত শ্রদ্ধা। ৩ নম্বর আমরা দেখছি আসন সমঝোতায় জামাত সহ ৮ দলের সঙ্গী হতে পারে এনসিপি। ৪ নম্বর আমরা দেখছি ঐক্যবদ্ধভাবে মানবিক ও বৈষম্যহীন দেশ গড়ার আশা জামায়াতের। আমরা যেমনটা বলছিলাম যে প্রতিদিনই আমরা ঢাকা সহ দেশের বিভিন্ন আসন নিয়ে কিন্তু আমরা মূলত আলোচনা করে থাকি। তো সেই ধারাবাহিকতায় আজ আমরা একটু দেখে নিতে চাই কোন আসনটি নিয়ে আলোচনা করব। আজ আমরা প্রথমে ঢাকা বিভাগে যেতে চাই। ঢাকা মূলত ২০টি আসন নিয়ে গঠিত এবং আজ মূলত আমরা ঢাকা ১৪ আসন নিয়ে আলোচনা করব। এবং সেই সঙ্গে আমরা আজকে মূলত ঢাকার ১৪ আসন নিয়ে আলোচনা করব। এবং এই আসনে মোট ভোটার ৪,৩৪,২০৩ জন এবং অন্যদিকে পুরুষ ভোটার ২,২১,৭০৭ জন, নারী ভোটার ২,১২,৫১৬ জন, আর কেন্দ্র রয়েছে ১৬৬টি। সেই সঙ্গে আমরা একটু দেখে নিতে চাই যে এই আসনে প্রার্থী কারা কারা। ঢাকা ১৪ আসনে মূলত ধানের শীষে প্রার্থী হিসেবে রয়েছেন সানজিদা ইসলাম তুলি। সেই সঙ্গে হচ্ছে জামাতের যিনি প্রার্থী রয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী ব্যারিস্টার আরমান। এবং সেই সঙ্গে মোহাম্মদ আবু ইউসুফ যিনি রয়েছেন তিনি হচ্ছেন হাত পাখার প্রার্থী। এবং সেই সঙ্গে এনসিপি থেকে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো প্রার্থী দেওয়া হয়নি। এবং সেই সঙ্গে এই শাপলা কলির যে প্রার্থী সেটা এখন পর্যন্ত দেওয়া হয়নি। এবং জাতীয় সংসদে ১৮৭ নম্বর আসন। একটু যদি ঢাকা ১৪ আসন নিয়ে যদি একটু ব্যাখ্যা করতে চাই যে ঢাকা ১৪ আসন মূলত উত্তর সিটি ৭, ৮, ৯, ১০, ১১, ১২ এবং সাভার উপজেলার কাউন্দিয়া এবং বনগাঁও ইউনিয়ন নিয়ে মূলত এই ১৪ আসন গঠিত। এবং এই ১৪ আসনের মূলত কাউন্দিয়ার ব্যাপক একটি সমস্যা রয়েছে, সেখানে আমি গিয়েছিলাম এবং এই প্রতিবেদনটি মূলত আমি মাঠ থেকে যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলে আমার একটি প্রতিবেদন আমি তৈরি করেছি। সেই প্রতিবেদনটি আমরা একটু দেখে আসতে চাই। ঢাকা উত্তর সিটির ৭ থেকে ১২ নম্বর ওয়ার্ড এবং সাভার উপজেলার কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা ১৪ আসন। ক্ষুদ্র ব্যবসা, পরিবহন, গার্মেন্টস, সরকারি বেসরকারি চাকরি এবং দিনমজুরির উপর নির্ভরশীল এই আসনের সাধারণ মানুষ। রাজধানীর প্রবেশদ্বার হিসেবে যোগাযোগের গুরুত্বপূর্ণ এই আসন। সড়কের যানজট, ফুটপাতে হকার, শিল্প কারখানায় শ্রমিকদের ব্যস্ততা আর আবাসিক এলাকার মধ্যবিত্ত মানুষের জীবন সংগ্রামী যেন এই এলাকার প্রতিদিনের চিত্র। ভোটাররা বলছেন এই আসনের সবচেয়ে বড় সমস্যা মাদকের ভয়াবহতা, যানজট ও ভেঙে পড়া খেলাধুলার অবকাঠামো, যার নেতিবাচক প্রভাব পড়েছে তরুণ সমাজে। তাদের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারুণ্যবান্ধব প্রতিনিধি নির্বাচিত হবেন। এমন প্রার্থীকে ভোট দেওয়ার চেষ্টা করব যে অবশ্যই
তারুণ্য বান্ধব। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক সেই দল আমরা বিশেষ করে জোরালোভাবে জানাবো যে মাদক নিয়ে যাতে তারা কাজ করে। আমি প্রথমে যেটা চাবো সেটা একদম শিক্ষিত এবং সৎ আদর্শবান মানুষ চাই। অতিরিক্ত পরিমাণে ফুটপাত দখল হয়েছে, অতিরিক্ত পরিমাণে অটোরিকশা বাড়ছে, এগুলো কারণে আমরা রাস্তাঘাটে হাঁটতে পারি না। আমরা ব্রিজ চাই, ব্রিজ ছাড়া আমরা চলতে পারি না, আমাদের কাউন্টের অনেক অসুবিধা। এলাকা ভিত্তিক এই ড্রেনের সমস্যা, এই যে আমাদের এলাকায় গ্যাসের সমস্যা। এই আসনে আলোচনার কেন্দ্রে বিএনপির সানজিদ ইসলাম তুলি এবং জামায়াতের ব্যারিস্টার আরমান। নির্বাচনকে সামনে রেখে জামায়াতের কাণ্ডারি ভোটারদের আস্থা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ওয়াদা জনগণের প্রতি যে আমরা চাঁদাবাজি নির্মূল করব, মাদক ব্যবসাকে উচ্ছেদ করবো এবং কোনোভাবে মাদকের বিতরণ হতে দেব না, এবং দুর্নীতি রোধ করে স্বচ্ছভাবে আমরা জনগণকে তাদের যে প্রয়োজন, তাদের যে উন্নয়নের চাহিদা, তাদেরকে দূর করে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এই আসনে ভোটারদের সংখ্যা প্রায় 4 লাখ, এর মধ্যে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনে ভোটারদের প্রত্যাশা একটাই, প্রতিশ্রুতি নয়, চান বাস্তবায়ন। উন্নয়ন আর নাগরিক সুবিধার প্রশ্নে কে কতটা বিশ্বাসযোগ্য তার রায় দেবে ব্যালট। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপের বস, না কিনলে লস। দেখছিলাম ঢাকা 14 আসন আমার করা নিয়ে একটি প্রতিবেদন, এবং এই প্রতিবেদনে আমি মূলত এই 14 আসনের যে সমস্যা এবং ভোটারদের যে সমস্ত কথা সেগুলো তুলে আসার চেষ্টা করেছি। এবার আমরা একটু ঢাকা 14 আসনে আমার সহকর্মী আছেন আবু সাইদ নিশান, তার সঙ্গে একটু কথা বলতে চাই। যে আবু সাইদ নিশান, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি ঢাকা 14 আসনের একটি এলাকায় রয়েছেন। মূলত এই এলাকায় ভোটারদের প্রত্যাশা কি, এবং সেই সঙ্গে সেখানকার পরিবেশে ভোটের আমেজ লক্ষ্য করতে পারছেন কিনা, এবং সেই সঙ্গে সাধারণ মানুষ কি বলছেন একটু জানাবেন আমাদের বিস্তারিত। আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকা 14 আসনের 8 নং ওয়ার্ডের মিরপুর 1 নং গোলচক্করের সামনে। এটি কিন্তু ঢাকা 14 আসনের একটি গুরুত্বপূর্ণ জায়গা, এবং আমরা যদি বলি যে ঢাকা 14 আসনের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটি হলো ঢাকার প্রবেশদ্বার আমিনবাজার এবং গাবতলীও কিন্তু এই আসনের অন্তর্গত, এবং এটি প্রবেশদ্বার হওয়ার কারণে কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি বহন করে। এবং আমরা এখানকার যে ভোটাররা আছে এবং এলাকাবাসী আছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছিলাম যে এখানকার মানুষের যেই প্রত্যাশা, তারা বলতে চাচ্ছেন যে এখানে যে ফুটপাত, এই ফুটপাতগুলো কিন্তু অবৈধভাবে দখল হয়ে থাকার কারণে তারা কিন্তু যাতায়াত করতে সমস্যায় পড়ে, এবং এই ফুটপাত দখল হওয়ার কারণে কিন্তু পথচারীরা যখন রাস্তায় নেমে আসে তখন কিন্তু যানজটেরও সৃষ্টি দেখা যায়। এবং এছাড়া কিন্তু এখানকার যে ভোটাররা আছেন তারা কিন্তু জনপ্রতিনিধির কাছে তারা প্রত্যাশা করেন যে এখানে যে মাদক, সেই মাদকের আসলে অনেক ভয়াবহতা বেড়ে গিয়েছে, এবং সেটি যদি নির্মূল করা যায় সেটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং এছাড়া এই ঢাকা 14 আসনের অন্তর্গত কিন্তু কাউন্দিয়া ইউনিয়ন এবং বনগাঁও ইউনিয়ন, এবং কাউন্দিয়া ইউনিয়নের সবচেয়ে যে বাসিন্দারা আছেন তারা কিন্তু বারবারই বলছেন যে মুক্তিযুদ্ধের পর থেকেই কিন্তু তারা অনেকবার আবেদন করেছেন তাদের একটি ব্রিজের জন্য, যে ব্রিজটি কিন্তু কাউন্দিয়া ব্রিজ, ওই এলাকার বাসিন্দারা তারা কিন্তু নৌকা দিয়ে এখনও পর্যন্ত পারাপার হচ্ছেন। এই যে নৌকা দিয়ে পারাপার হতে গিয়ে অনেক সময় গুরুতর অসুস্থ যারা থাকেন এবং প্রসূতি যারা থাকেন তারা কিন্তু এই নৌকায় আসা যাওয়ার করার ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন রকম প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন, এবং তারা বারবার বলছেন যে এই যত প্রতিনিধিরাই আসে না কেন তাদেরকে তারা এই ব্রিজের কথা বললেও সেটার কিন্তু সুফল তারা এখনো পর্যন্ত পায়নি। তো তারা এই সামনে যারা প্রতিনিধি আছেন যারা কিনা নির্বাচিত হবেন তাদের কাছে তারা প্রত্যাশা করছেন যে এই কাউন্দিয়া ইউনিয়নের বাসিন্দাদের জন্য তারা যাতে একটু একটা ব্রিজ নির্মাণ করেন, এবং তারা এই সুফলটি তারা পেতে চান। এবং আমরা এই এলাকার যে আরও যে অন্তর্গত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 7, 8, 9, 10 এবং 11, 12 এই ওয়ার্ডগুলো কিন্তু এই ওয়ার্ডের এই ঢাকা 14 আসনের অন্তর্গত, এবং এখানকার বাসিন্দারাও কিন্তু বারবার বলছেন যে তাদের যে খেলার মাঠের অভাব, তাদের যে এবং তরুণ প্রজন্ম তারা কিন্তু এই নানা রকম প্রতিবন্ধকতার মধ্যে যাচ্ছেন, এবং এই ওভারঅল তারা বারবার এটাই বলছেন যে তারা প্রত্যাশা করছেন যে জনপ্রতিনিধিরা আর কোনো আশ্বাস দিবেন না, তারা আসলে এটার বাস্তব ফলাফল প্রকাশ করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ নিশান। আমরা যুক্ত ছিলাম সহকর্মী আবু সাইদ নিশানের সঙ্গে, এবং তিনি মূলত ঢাকা 14 আসনের সেই এলাকার বিস্তারিত তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। আমরা তখন আলোচনা করছিলাম ঢাকা 14 আসন নিয়ে। আমরা এবার একটু
ঢাকার বাইরে যেতে চাই, সেটি হচ্ছে আমরা চট্টগ্রাম বিভাগে যেতে চাই এবং চট্টগ্রাম বিভাগে যে রাঙ্গামাটি রয়েছে, আমরা একটু রাঙ্গামাটিতে যেতে চাই এবং রাঙ্গামাটিতে মূলত হচ্ছে এই যে ভোটারের সংখ্যা সেটি নিয়ে যদি একটু বলতে চাই যে মূলত এখানে মোট ভোটার 5,01,952 জন এবং অন্যদিকে পুরুষ ভোটার 2,59,557 জন, নারী ভোটার 2,42,393 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার হচ্ছে মূলত 2 জন। এবং সেই সঙ্গে মূলত যদি একটু আমরা যদি প্রার্থীদেরকে দেখে নিতে চাই, তার আগে একটু জানিয়ে রাখতে চাই যে এই ভোটারদের মধ্যে নতুন ভোটারের সংখ্যা 27,597 জন এবং মোট কেন্দ্র রয়েছে 213টি এবং সেই সঙ্গে যদি এবার একটু যদি আমরা কারা কারা এখানে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সেইটি যদি দেখতে চাই যে মূলত দীপেন তালুকদার যিনি রয়েছেন তিনি হচ্ছে মূলত ধানের শীষের প্রার্থী এবং অন্যদিকে মোক্তার আহমদ রয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী। আর সেই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে জুই চাকমা রয়েছেন, তিনি মূলত কোদাল প্রার্থী থেকে নড়বেন এবং সেই সঙ্গে মোহাম্মদ জসিম উদ্দিনকে আমরা দেখতে পাচ্ছি যে হাত পাখা প্রার্থী রয়েছে এবং সেই সঙ্গে জাতীয় সংসদের এটি হচ্ছে মূলত 299 নম্বর আসন এবং সেই সঙ্গে আমরা আরও 4 জন প্রার্থী রয়েছেন, আমরা একটু তাদেরকে নিয়ে বলতে চাই যে প্রিয় চাকমা রয়েছে শাপলা কলি প্রার্থী, অন্যদিকে পহেল চাকমা রয়েছেন যিনি স্বতন্ত্র প্রার্থী, আশুক তালুকদার রয়েছেন যিনি হচ্ছেন লাঙ্গল প্রার্থী এবং সেই সঙ্গে রয়েছেন আবু বক্কর সিদ্দিক যিনি হচ্ছেন রিকশা প্রার্থী নিয়ে মূলত লড়বেন এবং সেই সঙ্গে আমরা দেখছি যে তিনি মূলত রিকশার প্রার্থী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেখছেন নির্বাচনের। আমরা মূলত আজ যে চট্টগ্রাম বিভাগের যে রাঙ্গামাটি জেলাটি রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমরা সেই বিষয়ে একটু সরাসরি রাঙ্গামাটিতে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী হেফাজত সবুজ, আমরা একটু তার কাছে যেতে চাই। সবুজ, কি অবস্থা রাঙ্গামাটির জেলার এবং সেখানে নির্বাচনের যে আমেজ বা সাধারণ যারা ভোটার রয়েছেন তাদের কি মতামত একটু আমাদেরকে জানাবেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা, এই পার্বত্য জেলায় আসলে 10টি উপজেলা, 49টি ইউনিয়ন পরিষদ এবং এখানে 2টি পৌরসভা নিয়ে এই জেলা গঠিত, অথচ এটি দেশের সর্ববৃহৎ জেলা হওয়ার পরেও এখানে সংসদীয় আসন মাত্র 1টি। এখানেও দেশের অন্যান্য অঞ্চলের মতো রাঙ্গামাটি এই পার্বত্য জেলায় আসলে নির্বাচনী হাওয়া লেগেছে। এখানে আমরা যতদূর দেখতে পেরেছি এখনো পর্যন্ত আসলে 7 জন যে প্রতিদ্বন্দ্বী আছেন, প্রার্থী আছেন, তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এখানে মূলত জামাতে ইসলাম, বিএনপি এরা ইতিমধ্যে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে এখানকার যে এই আসনটিতে আসলে রাজনৈতিক হিসাব নিকাশ সমতলের মতো নয়। এখানে আসলে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো যে এখানে স্বতন্ত্র পথে নির্বাচন করেন, এখানে একটি আঞ্চলিক রাজনৈতিক দল আছেন যেটি জনসংহতি সমিতি বা জেএসএস নামে পরিচিত। এই জেএসএস এর বিষয়টি আসলে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। তারা আসলে 2000 শান্তি চুক্তির 28 বছর পূর্তিতে ওনারা বলেছিলেন যে যদি নির্বাচন হয় তাহলে ওনারা এই জাতীয় সংসদ নির্বাচন ওনারা লড়বেন, কিন্তু এখন পর্যন্ত তাদের আর কোনো আসলে আমরা কার্যক্রম এখনো দেখিনি। তো এই মূলত যদি জেএসএস নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে এখানকার নির্বাচনের হিসেব নিকাশ সবকিছু বদলে যাবে, কারণ তাদের নিজস্ব ভোট ব্যাংক রয়েছে সেটি প্রায় 1.5 লাখেরও বেশি। তো মোটামুটি যদি জেএসএস এখানে ইলেকশনে অংশগ্রহণ করে সেক্ষেত্রে আসলে এখানে দেখা যাচ্ছে যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। যদি না করে সেক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এবং জাতীয় এখানে যেটা বলা হচ্ছে যে বিএনপি এবং হলো যে জামাতের মধ্যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। তো রাঙ্গামাটিতে এখানকার যে ভোটের হাওয়া এই ছিল আমার কাছে তার সর্বশেষ। ধন্যবাদ হেফাজত সবুজ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাঙ্গামাটি থেকে সহকর্মী হেফাজত সবুজের সঙ্গে। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। আমরা এতক্ষণ আলাপ করছিলাম ঢাকা 14 আসন এবং চট্টগ্রাম বিভাগের যে রাঙ্গামাটি উপজেলা রয়েছে সেটি নিয়ে আমরা আলাপ করছিলাম। এবার আমরা একটু যেতে চাই খুলনা বিভাগে।
সেখানে আমরা বাগেরহাটে যেতে চাই। বাগেরহাটের মূলত আজকে আমরা 2 আসন নিয়ে আলোচনা করব। সেখানে যদি আমরা আলোচনা করি যে এখানে মূল ভোটারের সংখ্যার কথা যদি একটু বলতে চাই, যে এখানে মূল ভোটারের সংখ্যা 3,38,009 জন এবং অন্যদিকে পুরুষ ভোটার রয়েছে 1,67,739 জন এবং মহিলা ভোটার রয়েছে 1,70,265 জন। মোট কেন্দ্র রয়েছে 139টি। বাগেরহাটের আসনের সংখ্যা 4টি এবং সেই সঙ্গে আমরা যদি একটু এখানে প্রার্থী কারা কারা রয়েছেন সেটি যদি একটু দেখতে চাই, যে শেখ মঞ্জুরুল হক রাহাত যিনি রয়েছেন তিনি হচ্ছেন দাঁড়িপাল্লার প্রার্থী এবং অন্যদিকে দেওয়ালঘড়ির যিনি রয়েছেন তিনি হচ্ছে বালি নাসের ইকবাল এবং এই যে জাতীয় সংসদের এটি হচ্ছে 96 নম্বর আসন এবং এই যে দুইজন আমরা প্রার্থী দেখছি এখানে মূলত দাঁড়িপাল্লার প্রার্থী আমরা লক্ষ্য করতে পারছি এবং অন্যদিকে দেওয়ালঘড়ির প্রার্থী আমরা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে আমরা একটু যদি এবার বাগেরহাটে 2 আসনে যদি একটু যেতে চাই, সেখানে আছেন আমাদের এক সহকর্মী, তার সঙ্গে আমরা একটু সরাসরি যুক্ত হতে চাই। টুটুল, বাগেরহাট 2 আসনের ভোটের যে পরিবেশ সেটি কেমন দেখছেন এবং সে এলাকার সমস্যাগুলো কি কি আপনি ভোটারদের সাথে কথা বলে কি জানতে পেরেছেন সেটি একটু আমাদের বিস্তারিত জানাবেন। খানজাহানের স্মৃতি বিজড়িত বাগেরহাটের আসলে সদর এবং কচুয়া নিয়ে আসলে 2 আসন গঠিত। এই আসনে আসলে যদি বলি যে যে ভোটার সংখ্যার দিক দিয়ে কিন্তু আসলে নারী ভোটার প্রায় 2,500-এর মতন উপরে রয়েছে। তবে এই বাগেরহাটের আসলে যে এবারে আসলে আমরা দেখছি যে আসলে 2 জন যে প্রার্থী রয়েছেন, 2 জন প্রার্থী একেবারে নূতন মুখ। একজন তনু প্রার্থী রয়েছেন দাড়িপাল্লা প্রতীক নিয়ে, এখানে যে মঞ্জুরুল হাসান রাহাত রয়েছেন, এছাড়া ব্যারিস্টার জাকির হোসেন রয়েছেন এবং এই বিএনপি এবং যে জামাতের প্রার্থী এই 2 জন আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এমনটাই আসলে প্রত্যাশা করছেন। এছাড়া যে অন্য প্রার্থীরা রয়েছেন আমরা দেখেছি যে সম্প্রতি যে আসলে মনোনয়ন সংগ্রহ করেছেন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, তারা কিন্তু এখনো কোন পক্ষ থেকে আসলে করেছেন তারা আমরা জানতে পারি নাই এবং হয়তো 29 থেকে পরে জানা যাবে। MS সেলিম এবং MS সালাম, এছাড়া আসলে যে খেলাফত মজলিসেরও প্রার্থীরা তারা কিন্তু মনোনয়ন সংগ্রহ করেছেন। তবে যদি বলি যে এখন পর্যন্ত যে সমীকরণে যদি বলা হয় যে জামাত এবং বিএনপি এর মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। যদি বলি এখানকার মানুষের যে প্রত্যাশা রয়েছে দীর্ঘদিন ধরে যে উপকূলীয় জেলা বাগেরহাট, এই বাগেরহাটে আসলে যদি বলি যে যদি 91 সাল থেকে দেখি যে 91 সালে বিএনপি, এরপর 96 সালে আওয়ামী লীগ এবং 2001 সালে কিন্তু বিএনপি নির্বাচিত হয়েছে এবং এরপরে কিন্তু 8 সালের পর থেকে এ পর্যন্ত যদি আমি বলি যে আসলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তবে এই অঞ্চলটা আসলে উপকূলীয় জেলা হলেও কিন্তু উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লেগেনি। বাগেরহাটের জেলা সদরটা এবং আসলে যে রয়েছে এখানে কিন্তু আসলে মানুষের আসলে দীর্ঘদিনের যে প্রত্যাশা রয়েছে প্রত্যাশা পূরণ হয়নি। তবে এবার যদি আসলে নির্বাচন একটু ব্যতিক্রম, যেহেতু দুজনই একেবারে নূতন মুখ রয়েছে, এরা বাগেরহাটের ভোটাররা চাচ্ছেন যে আসলে ব্যক্তি ইমেজকে আসলে তারা কিন্তু প্রাধান্য দেবেন এবং যারা উন্নয়নের কাজে তারা যদি কাজ করতে পারেন এমন প্রার্থীকে তারা বেছে নেবেন। যদি তারা মনে করছেন যে আসলে এই অঞ্চলের যে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এবং বিগত দিনে আসলে যে অনুন্নত রয়েছে এলাকাগুলোকে এবং বাগেরহাটের স্বাস্থ্যসেবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের এবং এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে এমন প্রার্থীকে তারা কিন্তু বেছে নিতে চাচ্ছেন। তবে তরুণ প্রার্থীর রয়েছেন এবং এছাড়া যে বিএনপি প্রার্থী রয়েছেন, দুজনই নূতন মুখ। এই কারণে সমীকরণটা আসলে ভিন্ন জায়গায় রয়েছে। প্রত্যাশীরা যারা ভোটাররা রয়েছেন তারা বলছেন যে এবার নির্বাচনে আসলে যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এই প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আসলে যে নির্বাচিত হবে এবং তাকেই কিন্তু এই অঞ্চলে মানুষের মানে আশার আলো এবং উন্নয়নের দিকটা কিন্তু প্রাধান্য দেবেন এমনটাই কিন্তু আসলে জানিয়েছেন। তবে বাগেরহাটের যে সদরের যে আসনটা, এই আসনটা আসলে আমরা যদি বলি যে এখানকার যে বরাবরই যে আসলে প্রায় 2 পক্ষই কিন্তু তারা কিন্তু এখানে যে সমান সমান অবস্থানে রয়েছে এমনটাই কিন্তু প্রত্যাশা করেন। তবে প্রচারণার দিক দিয়ে কিন্তু আসলে এখনো কিন্তু তেমন জমে ওঠেনি, কারণ এই আসনটায় নিয়ে হাইকোর্টের মামলা থাকার কারণে সম্প্রতি কিন্তু মনোনয়ন পেয়েছেন বিএনপি এবং জামাত কিন্তু আগে থেকেই কিন্তু প্রচারণা চালিয়েছে এমনটাই আসলে আমরা দেখেছি। এই ছিল আমার কাছে আসলে বাগেরহাটের নির্বাচনের সবশেষ। টুটুল, আপনাকে ধন্যবাদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাট 2 আসনে আমাদের সহকর্মী টুটুলের সঙ্গে। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন নির্বাচনের সময়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে
সাতক্ষীরায় উদ্বোধন করা হলো ভ্রাম্যমাণ ভোটের গাড়ি বা সুপার ক্যারাভ্যান। সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার। এ সময় পুলিশ সুপার আরিফিন জুয়েল, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভোটের গাড়িতে LED পর্দায় প্রদর্শিত নির্বাচনী ভিডিও এবং দেশাত্মবোধক গান দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। দেখছেন নির্বাচনের সময়। মেহেরপুরে সরগরম নির্বাচনী মাঠ। ভোটারদের আকৃষ্ট করতে গণসংযোগ, শোডাউন, উঠান বৈঠক সহ নানা কর্মসূচিতে ব্যস্ত বিএনপি, জামাত ও এনসিপির প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে নানা কৌশল গণসংযোগ করছেন প্রার্থীরা, দিচ্ছে নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন মেহেরপুরে ভোটের মাঠে লড়াই হবে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। সঙ্গেই থাকুন সময়ের।